আবাহনী মোহামেডান ডিপিএল দিয়ে শুরুটা করা যাক। ঐতিহ্যবাহী একটা লড়াই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সবচেয়ে বড় আফসোস বলা যায় যে এখন আসলে দর্শক মহলে ভেতরে ভেতরে মনে হয় একটা চাপা উত্তেজনা থাকে, কিন্তু সেই উত্তেজনাটা যে মানে মাঠে তারা এসে শো করবে, দেখাবে, সেটা বোধহয় আসলে হয়ে ওঠে না। আমি খানিকটা দ্বিমত পোষণ করবো। আমি সবশেষ যেই ম্যাচটা বিকেএসপিতে ছিলাম, দুটো ম্যাচই বেশ জমজমাট হয়েছে, মাঠের খেলা দুর্দান্ত ছিল। আনফর্চুনেটলি মিরপুর যে ম্যাচটা সেটা নানান কারণে সমালোচিত হলো, আলোচিত হলো, কিন্তু বিকেএসপিতে যে দুটো ম্যাচ খুব দ্বৈরথপূর্ণ হলো এবং বারে বারে ম্যাচের চিত্রপট পাল্টে যাচ্ছিল, তো সেই ব্যাপারটা আলোচিত না হওয়া খানিকটা আমি আসলে দর্শকদের মানে দর্শক উপস্থিতি এই ব্যাপারটা এই দিক থেকে আসলে বলেছিলাম যে আসলে যেহেতু মাঠে দর্শক থাকছে না, আসলে বিকেএসপিতে তো দর্শকদের এক্সেস নেই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এটা যেহেতু একটা ইনস্টিটিউশন, এটা একটা স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মতোই, সেখানে তো আসলে বহিরাগত যারা আছেন তারা অত একটা সুযোগ পাবেন না। মিরপুরের মাঠটাতেও দর্শক টানার জন্য যেসব ইনিশিয়েটিভ নেওয়া দরকার বা দর্শকদের নিজেদের তরফ থেকেও যে আগ্রহটা নিজে নিজে বিল্ড আপ হওয়ার কথা, সেটা আসলে সেভাবে হয়নি। আমার কাছে মনে হয় ওই কালচারটা আমাদের নেই যে ঘরোয়া ক্রিকেটের দিকে। একসময় তো মনে হয়েছিল, একসময় তো নিশ্চয়ই, ইভেন ফুটবলেও এখন আমরা দেখি, কিন্তু ক্রিকেটেই মনে হয় আসলে একটু দর্শক ভাটা পড়ে যাচ্ছে। ক্রিকেটের আবাহনী মোহামেডান দেখুন, ইন্টারন্যাশনাল ম্যাচ বিবেচনায় ক্রিকেট পপুলার বেশি, আবার ঘরোয়া ফুটবলের দিকে নজরটা বেশি থাকে সবসময়। এই জায়গায় ক্রেডিট অনেকাংশে আসলে ফুটবল ক্লাবগুলোকে দিতে হবে। আবাহনী মোহামেডান তো অবশ্যই আছে, বসুন্ধরা কিংস নতুন এডিশন, সেখানে নিজেদের মাঠ আছে, তো এই ব্যাপারগুলো অনেকটা আলাদা প্রেরণা যোগায়। এবং ডিপিএল দেখুন শুধু ঢাকায় হচ্ছে, মিরপুরের একটা এবং বিকেএসপির দুটো ভেন্যু। ফুটবলটা কিন্তু ঢাকার বাইরে হয়, মুন্সিগঞ্জে হয়, ময়মনসিংহ হয়, সিলেট হয়, কুমিল্লায় আমরা ফেডারেশন কাপের ফাইনাল হতে দেখেছি, সেখানে প্রচুর দর্শক সমাগম হয়েছে। ক্রিকেটে আবাহনী মোহামেডানের এত বড় ম্যাচ, সেখানেও মিরপুরে আমি জানি না কি অবস্থা, আমরা একটু খবর নিয়ে আসি আসলে মিরপুর থেকে আসলে আমরা জানার চেষ্টা করি। রিফাত এমিল আমাদের সহকর্মী আছেন সেখান থেকে সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। এমিল, কেমন আছেন? আবাহনী মোহামেডান লড়াই চলছে মিরপুরে, আমরা কথা বলছিলাম যে আসলে দর্শক উপস্থিতিটা হয়তো বা একটু মানে একটা অভাব বোধ করায় এই দ্বৈরথে এখন, সেখানে আসলে বাস্তবিকভাবে আপনি একদম কাছ থেকে সেই ম্যাচের সিনারিও, ওভারঅল এক্সাইটমেন্ট কেমন দেখছেন? যে ব্যাপারটা হচ্ছে আসলে এখন ওই আবাহনী মোহামেডানের উত্তাপ অনেকটা কাগজে কলমে। আপনারা ফুটবলের কথা বলছিলেন, ফুটবলেও খুব বেশি ক্রাউডটা হয় না, তবে যেটা রাফি বলছিলেন যে বিকেএসপিতে তো সাধারণ দর্শক এমনিতে ঢুকতে পারবে না, মিরপুরেও অনেকটা তেমনই, তবে একটা গ্যালারিতে সাধারণ দর্শক রয়েছে, আমি হয়তো মানে গুণে শেষ করে ফেলতে পারবো, সর্বোচ্চ 50 থেকে 60 জন দর্শক এসেছে এই আবাহনী মোহামেডান ম্যাচে। তবে 90-এর দশক বা 2000-এর শুরুর দিকে আগে পরে ঢাকা লিগে প্রচুর ক্রাউড, মানে 25-30 হাজার, বিশেষ করে বিদেশি ক্রিকেটাররা। ওয়াসিম আকরামের এখনকার ইন্টারভিউ তো যখন বাংলাদেশ নিয়ে তাকে প্রশ্ন করা হয়, তখন তিনি ওই আবাহনী মোহামেডানের যে ঢাকা লিগে এত বেশি ক্রাউড থাকতো, তিনি তখন অবাক হতেন যে পাকিস্তানে যদি আন্তর্জাতিক ম্যাচে যে পরিমাণ ক্রাউড হতো, বাংলাদেশের ঢাকা লিগে ওই পরিমাণ ক্রাউড হতো, এটা ওয়াসিম আকরামের মুখ থেকেই শোনা। মানে যেন ক্রিকেটার তো তিনি ননই, সেটা তো বটেই। আর আরেকটা ব্যাপার হচ্ছে এবারে ঢাকা লিগে সবচেয়ে বড় চমক বোধ করি ব্রডকাস্টিং এর যে ব্যাপারটা, সেটা এটা কেন বলছি মৌ, এটা কেন ইম্পর্টেন্ট, সেটা আমার মনে হচ্ছে যে যে ধরনের ঘটনা আমরা দেখছি যে ঢাকা লিগে নিশ্চিন্ত না, সেটা অনেকটা বলে দেওয়া যায়। তবে আরেকটা দলকে সুবিধা দেওয়ার জন্য কি এমন ব্যাটাররা করেছেন কিনা, যেটা সবশেষ ম্যাচে শাইনপুকুরের ম্যাচে আর কি হয়েছে, শাইনপুকুর আর গুলশান ম্যাচে, সেই ম্যাচটা নিয়ে আমি একটুখানি আগে বলে রাখতে চাচ্ছি, যেটা মূলত ব্রডকাস্টিং এর ফলে হয়েছে। আগে হয়তো ঢাকা লিগে এমন ঘটনা যদি ঘটেও থাকে, সেটা ব্রডকাস্টিং না হওয়ার ফলে হয়তো অনেকেই জানতো না, কিন্তু এবার হচ্ছে বলে সরাসরি টিভি স্ক্রিনে সেটা দেখানো হচ্ছে বলেই সবাই সেটা জানতে চায়। আর আবাহনী মোহামেডান ম্যাচের উত্তাপ এখন পর্যন্ত অন্তত আমার গায়ে মানে আঁচ লাগাতে পারেনি। তবে আনিসুল ইমন তার জীবনের সেরা ইনিংসটাই বলতে আজকে খেলে ফেলছেন, দারুণ একটা সেঞ্চুরি করেছেন। মানে আবাহনীর বিপক্ষে মোহামেডানের ওপেনার তামিম ইকবাল যদি সুস্থ থাকতেন, হয়তো তিনি তার মানে ম্যাচটাই সুযোগ পেতেন না সেরা একাদশে খেলতে। সেখানে আনিসুল ইমন তার 50তম লিস্টে ক্রিকেটের ম্যাচে দারুণ একটা শতক হাঁকালেন আবাহনীর বিপক্ষে। মৌ, আসলে যেটা বলছিলেন এমিল, তার সঙ্গে যোগ করতে চাই যে ব্রডকাস্টিং এর কথা বলছিলেন, মাঠে দর্শক না থাকলেও মৌসে এখানে কিন্তু 7,500 দর্শক ইউটিউবে খেলা দেখছে। এমিল নিশ্চয়ই সেটা জানবেন। এমিলের কাছে আরেকটা জানতে চাইব, আজকে নাহিদ রানাও 2টো উইকেট পেয়েছেন, আনিসুল ইমনের সেঞ্চুরির কথা বলছিলেন, নাহিদ রানার বোলিং কতটা উপভোগ্য ছিল পিএসএল এ যাওয়ার আগে, বা নিশ্চয়ই প্রথম টেস্টও খেলবেন জিম্বাবুয়ের বিপক্ষে হয়তোবা। আর আপনি এটা বেশ ভালোভাবেই জানেন যে নাহিদ রানা এমন একজন
এক্সাইটিং বোলার, যে তার বল ম্যাচে তো বটে, ইনফ্যাক্ট প্র্যাকটিস যদি আপনি কভার করে থাকেন হয়তো আপনি আমার সঙ্গে একমত হবেন যে নাহিদ রানার বোলিংটা প্র্যাকটিসে দেখতে অনেকখানি সুন্দর, মানে লোভ সামলানো যায় না এমন বোলিং একদম। তো বাংলাদেশের এরকম এক্সাইটিং পেসার বা অনেকেই তাকে বলেন যে বিরল সম্পদ, এটা আমার কথা না, অনেক কমেন্টেটর, অনেক এক্স ক্রিকেটার, অনেক ক্যাপ্টেন সবাই বলেন যে নাহিদ রানা হচ্ছে বাংলাদেশের বিরল সম্পদ। আজকে শুরুর দিকেই একটা ধাক্কা, প্রথম উইকেটটা তারই দারুণ বল করছে, তবে তাকে আনিসুল ইমন বেশ দারুণ ভাবে সামলেছে, সেটা অবশ্যই বলতে হবে। আর পিএসএল এ যাওয়ার আগে তো তিনি একটা টেস্ট খেলবেন, খুব সম্ভবত আজকেই তার মানে ঢাকা লিগের শেষ ম্যাচ অনেকটা বলা যায়। তারপর হয়তো জাতীয় দলের ক্যাম্পে যাবেন, সিলেটে থাকবেন, সেখানে একটা টেস্ট ম্যাচ খেলবেন। তারপর পিএসএল এর প্রথম 5টা ম্যাচ মিস করবেন তিনি, তারপর শেষের দিকে 5টা ম্যাচ খেলবেন। কিন্তু এক্ষেত্রে আবার পিএসএল এর সেরা একাদশে জায়গা পাবেন কিনা সেটা একটা প্রশ্ন বটে, যেহেতু এক্সাইটিং একটা ট্যালেন্ট, সবাই তাকে দেখতে চায়, তিনি দেখাতে চান মাঠে তার পারফরমেন্স, সেক্ষেত্রে হয়তো পিএসএল এর পরের দিকের ম্যাচগুলোতে তিনি সুযোগ পাবেন গিয়েই। প্রথম 5টা ম্যাচ তিনি মিস করবেন, পরের 5টা ম্যাচ খেলবেন। রাফি, অসংখ্য ধন্যবাদ এমিল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যে কথাটা বলছিলেন নাহিদ রানা পিএসএল এ সুযোগ পাবেন কিনা, আমরা হোপফুল হব, অবশ্যই সুযোগ পাবেন, যেহেতু আসলে অনেক তারকা প্লেয়ারের ছড়াছড়ি, আপনি পিএসএল বলুন, আইপিএল বলুন, চান্স পাওয়ার অনেক বড় প্লেয়ারদের আমরা বেঞ্চে বসে থাকতে দেখি। তো নাহিদ রানা ইয়াংস্টার, পাকিস্তানে ভালো খেলার রেকর্ড তার আছে, অবশ্যই হোপফুল হতেই পারি। যাই হোক, আমরা এবার একটু ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2024-25 পয়েন্ট টেবিলটা দেখে নিতে চাই। যে আবাহনী মোহামেডানের কথা বলছিলাম, তারা অবধারিতভাবে একদম টপে দুটো দল আছে। আবাহনী 1 নম্বরে 9টা জয় 1টা হার, 10 রাউন্ডের খেলা সোফার শেষ হয়েছে, 18টা পয়েন্ট আবাহনী লিমিটেডের আছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব 10 ম্যাচে 8 জয় 2 হার এবং 16 পয়েন্ট। গাজী গ্রুপ ক্রিকেটার্স 7টা জয় 3টা হার 14 পয়েন্ট। লেজেন্ডস অফ রূপগঞ্জ 6টা জয় 3টা হার, 1টা ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে, 13 পয়েন্ট তাদের আছে 4 নম্বরে। 5 নম্বরে গুলশান ক্রিকেট ক্লাব, নবাগত দল, তারা 6টা ম্যাচ জিতেছে, 3টা হেরেছে, 1টা ম্যাচ পরিত্যক্ত হয়েছে, সুপার লিগের রেসে খুব ভালো মতোই আছে, 13 পয়েন্ট নিয়েও। একদমই তাই। এবং পরবর্তী যে মানে টেবিলে রয়েছে ধানমন্ডি, রূপগঞ্জ টাইগার্স, ব্রাদার্স ইউনিয়ন, পার্ক স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব, তারা রয়েছে আসলে বটম হাফে। আমি আসলে যখন পয়েন্ট টেবিলটা দেখি, সবসময় আসলে চেক করি কি জানেন, মানে গুলশান ক্রিকেট ক্লাব মানে ওই যে প্রথম ম্যাচে মোহামেডানকে হারিয়ে দিয়ে মানে যেই তাকটা লাগিয়ে দিয়েছিল, মানে আমি আসলে খুঁজিয়েছি তারা কি আছে উপরের দিকে, এখন কোথায় আছে, এখন 5 নম্বরে রয়েছে। আর আবাহনী মোহামেডান তো আসলে মানে আজকের ম্যাচটা এই দুই রথে যে আসলে জিতবে সে অনেকটা আসলে সুপার 6 এবং সেই সাথে আসলে বলা যায় যে ফাইনালের দিকে হয়তো অনেকটা বেশি এগিয়ে যাবে। আর আবাহনী সেই যে প্রথম ম্যাচ হেরেছিল অগ্রণী ব্যাংকের কাছে, এরপর তো হারানি, টানা ম্যাচ জিতছে। আর সেই সাথে মোহামেডানের আচ্ছা দৈরথটা ভালোই চলছে, আমরা দেখছি মোহামেডানের সেঞ্চুরিও আছে। মোহামেডানের মনে জাতীয় দলের নামগুলো বেশি রয়েছে আবাহনীর তুলনায়। মুশফিক, ইবাদত, তাওহিদ হৃদয়ের নেতৃত্বেই মনে হয় খেলা হচ্ছে, হ্যাঁ, এবং তামিম ইকবাল তো আনফর্চুনেটলি নাই। সো সেই জায়গায় আসলে দেখা যাক। এবং প্রথম 6টা টিম, টেবিলের প্রথম 6টা টিম, তারা কিন্তু আসলে সুপার 6-এ উতরে যাবে। আর মাত্র একদিনের খেলা বাকি রয়েছে, আজকে আর কালকে 10টা করে ম্যাচ সবগুলো টিমের খেলা হয়েছে। সো 11টা করে ম্যাচ হলে তো আসলে শেষ, এরপরে আসলে ফাইনাল 6 আমরা পেয়ে যাব। এখানে আরো একটা ব্যাপার লক্ষণীয়, দুটো দল রেলেগেটেড হবে এবং সেই দুটো দল কারা হবে সেখানে যদি আমরা তাকাই, রূপগঞ্জ টাইগার্স 9 নম্বরে আছে, 10 নম্বরে ব্রাদার্স ইউনিয়ন, পার্টেক্স 11 নম্বরে, শাইনপুকুর 12 নম্বরে আছে। এবং এই 4টা দলের পারফরমেন্স কনসিস্টেন্টলি খুব হতাশা ছড়িয়েছে এবার আসরে। দেখুন নামগুলো বড়, ব্রাদার্স ইউনিয়ন, পার্টেক্স, এই নামগুলো আপনার কাছে নতুন নয়। শাইনপুকুর গেলবার মনে হয় 4র্থ হয়েছিল। রূপগঞ্জ টাইগার্সও টিমটা একেবারে ফেলনা নিশ্চয় নয়, তবুও নানান কারণেই আসলে আপনি প্রাইম ব্যাংকের কথাই ধরুন, প্রাইম ব্যাংক এত তারকায় ঠাসা দল, তারা 7 নম্বরে আছে। নাইম শেখ চমৎকার একটা সিজন পার করছেন। যাই হোক, অম্লমধুর একটা সিরিজ টুর্নামেন্ট গিয়েছে সোফার। আমার কাছে মনে হয় বাকি যে ভাগটুকু আছে, আগামীকালকেই আসলে লিগ পর্বের খেলা শেষ হবে, এরপরে সুপার লিগ আছে, সুপার 6-এ সেখানে সেরা 6টা দল কারা হবে সেটা আগামীকালকেই জানা যাবে। এবং সবকিছু টি স্পোর্টসের পর্দায় দর্শক দেখতে পাচ্ছেন, 3-3টা ম্যাচই একযোগে ব্রডকাস্ট করা হচ্ছে টি স্পোর্টস। ইটস এ নিউ থিং একেবারে। এবং এক্সাইটেড। আর সবচেয়ে বড় ব্যাপার এই যে অনেক কানাঘোষা, অনেক কিছু হচ্ছে, মানে আগেই কানাঘোষা ছিল, এখন আসলে কানাঘোষা নাই, যেহেতু টিভি পর্দায় বা ডিজিটাল প্ল্যাটফর্মে একদম সরাসরি দেখতে পাচ্ছে এবং বারবার রিপিট করে রিভিউ করে রেখে দিয়ে, মানে শুধু টিভিতে হলে আবার দেখার সুযোগটা হতো না, বাট এখন যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মেও আছে টি স্পোর্টস, সেহেতু তারা আসলে বারবার কিন্তু দেখতে পাচ্ছে এবং কি হচ্ছে কি হচ্ছে না, কি হওয়া উচিত না, সবকিছুই দেখতে পাচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.